হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফাইজুর রহমান। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব। যেহেতু রমজান মাস চলতেছে, আসলে সবারই একটা কমন বিষয় থাকে যে স্যার ডায়াবেটিসের পেশেন্টদের ক্ষেত্রে তাদের ডায়াবেটিসের ওষুধ, বিশেষ করে যারা ইনসুলিন নেয়, তারা কীভাবে সেটা অ্যাডজাস্ট করবে রমজান মাসের সাথে। সো বেশ কিছু ফ্রেন্ড সার্কেল প্লাস রিলেটিভও ইনবক্সে নক করছে। প্লাস আমার ইদানিংকালের রোগীদেরও তাদের একটা কমন কোয়েশ্চেন থাকে। তো আশা করি এই বিষয়ে একটু বিস্তারিত আলাপ করার। প্রথম কথা হচ্ছে, যেহেতু ডায়াবেটিস এটা হচ্ছে মানে সারা জীবনব্যাপী বা সারা বছরব্যাপী একটা হচ্ছে মানে ডিজিজ, যেটা আপনার হচ্ছে কন্ট্রোলেবল বাট পুরোপুরি প্রিভেন্টেবল না। সো ওষুধ খেতে হয়। সো এই একটা মাসের সাথে যেহেতু আমরা ফাস্টিং করি মানে রোজা রাখার জন্য, তো সেই ক্ষেত্রে আপনার কিছু অ্যাডজাস্টমেন্টের ব্যাপার থাকে। যেন জিনিসগুলো হচ্ছে আপনার হয় হাইপোগ্লাইসিমিয়া বা হাইপারগ্লাইসিমিয়া, যেন সুগার লেভেল কমেও না যায় আবার বেড়েও না যায়। তো আমাদের নর্মালি ইনসুলিন লেভেলগুলো আমরা ইনসুলিনের ডোজের ক্ষেত্রে আমরা সাধারণত আইদার মানে সেটা পেশেন্টের সুগার লেভেল অনুযায়ী আমরা ডোজ নির্ধারণ করে থাকি। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে সকালে এবং রাতে, কারো ক্ষেত্রে ৩ বারই দেওয়া হয়। সো যারা সকালের দিকে বা ইনসুলিন নেয় এবং রাতের দিকে ইনসুলিন নেয়, সো সকালের ক্ষেত্রে ইনসুলিন নেওয়ার নিয়ম হচ্ছে আপনার খাবার খাওয়ার আগে নিতে হয়, মিনিমাম আধা ঘন্টা আগে, হ্যাঁ, চামড়ার নিচে। সো সেক্ষেত্রে যারা সকালে নিবে তারা হচ্ছে আপনার ইফতার করার আগে, ঠিক আছে? ইফতারের এখন হচ্ছে যদি অ্যাডজাস্ট এক্স্যাক্ট টাইম যদি আপনার ৬টা বাজে থাকে, সো সে ৫:৩০টার দিকে ইনসুলিনটা নিবে চামড়ার নিচে। সো আধা ঘন্টা পর সে ইফতার করে ফেলবে। আর অ্যাট দ্য সেম টাইম সকালের ডোজটা সে ইফতারের আগে নিবে আধা ঘন্টা আগে। আর রাতে যে ডোজটা থাকবে সেই ডোজটা হচ্ছে সে আপনার সেহরি যখন করবে, সেহরি করার আধা ঘন্টা আগে নিবে, ঠিক আছে? সো ওই নিয়মেই জাস্ট হচ্ছে সকালের ডোজটা সে ইফতারের সাথে অ্যাডজাস্ট করে নিবে ইফতারের আধা ঘন্টা আগে, যেন হচ্ছে ওই আধা ঘন্টা পর সে খেতে পারে, না হলে আদারওয়াইজ হাইপোগ্লাইসিমিয়া হওয়ার চান্স থাকে, ঠিক আছে? আর একটা জিনিস হচ্ছে আপনার রাতে যখন মানে রাতের ডোজটা হবে আপনার সেহরি খাওয়ার আগে, ৩০ মিনিট আগে। সো হচ্ছে ওই ৩০ মিনিটে সে ইনসুলিন নেবে এবং খাওয়া দাওয়া করে সে হচ্ছে অ্যাজ ইউজুয়াল হচ্ছে রোজা নিয়ত করে ফেলবে, নামাজ পড়বে, এই আর কি। আর কিছু কিছু ক্ষেত্রে আমাদের জিনিস হচ্ছে একটা জিনিস মেনটেন করতে হবে ডায়াবেটিসের ক্ষেত্রে, যেহেতু আমরা প্রায় ১২ থেকে ১৩ ঘন্টার একটা হচ্ছে বিশাল গ্যাপ নিয়ে আমরা ডায়াবেটিস ফাস্টিং করতেছি। তো সেই ক্ষেত্রে আমরা যখন হচ্ছে মানে সেহরি করার পর যখন আমরা ইফতার করবো, এই ১৩ ঘন্টার গ্যাপে আমরা চাইলেই ইফতার গপাগপ মানে একদম পেট ভরে খেয়ে ফেলবো না। আমরা জাতি হিসেবে বাঙালি, তো দেখা গেছে ভাজা পোড়া জিনিসগুলো হচ্ছে আমাদের মানে একদম হচ্ছে অস্থি মজ্জায় মিশে গেছে। যেমন হচ্ছে আলুর চপ, বোট, পেঁয়াজু, এই জিনিসগুলো খেতেই হবে। তো যারা ডায়াবেটিসের পেশেন্ট তারা কিছু কিছু ক্ষেত্রে মানে ইম্পর্টেন্ট মানে একটু মেনে চলার ট্রাই করি। ভাজা পোড়া জিনিসটা যতটুকু অ্যাভয়েড করা যায়, কারণ এইগুলোতে প্রচুর পরিমাণ ট্রান্স ফ্যাট, স্যাচুরেটেড ফ্যাট থাকে, অ্যাজ ওয়েল এস আপনার হচ্ছে সুগার লেভেলটা হচ্ছে বাড়ায় দেয়। সো এই ক্ষেত্রে যতটুকু ব্যালেন্স ডায়েট উইথ প্রপার ফাইবার, মিনারেলস, যেগুলোতে হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট কম, হ্যাঁ, প্রচুর পরিমাণে ফ্রুটস, হ্যাঁ, সবজি, এখন হচ্ছে যেহেতু এখনও শীতের ভাইবটা কিছুটা আছে, সো ফল ফ্রুটস এখন হচ্ছে প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল, মানে মিষ্টি কম জাতীয় জিনিসগুলা এবং ফ্রুটসগুলো, শশা, এই জাতীয় জিনিসগুলো বেশি করে খাবে, শশা, ক্ষীরা, প্লাস হচ্ছে আপনার বিটরুট বিশেষ করে। সো এই জিনিসগুলো আর কি। আর আমাদের ক্ষেত্রে বাঙালি মানে সব একবারে মানে গলাধঃকরণ করার একটা ট্রাই করে, এই জিনিসটা আমাদের অ্যাভয়েড করতে হবে। যারা ডায়াবেটিস পেশেন্ট তারা সময় নিয়ে অল্প অল্প করে বারে বারে খাক, তাতে কী হয়, তার গ্লাইসেমিক যে ওভারলোডটা হয় না, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই তার ক্ষেত্রে সিভিয়ার লেভেল হাইপারগ্লাইসেমিক হওয়ার চান্স থাকে না। আরেকটা আমাদের কমন কোয়েশ্চেন থাকে, কারা কারা মানে বিশেষ করে যারা মানে ইনসুলিন লেভেল বা যাদের সুগার লেভেল হচ্ছে আপনার প্রায় ২০-এর উপরে বা ১৬.৭-এর উপরে, তাদের ক্ষেত্রে আমরা ইনসুলিন সাজেস্ট করি। যারা ২০, ২২, ২৪ এরকম থাকে মানে আনকন্ট্রোলড, ঠিক আছে? তো তাদের ক্ষেত্রে জিনিসগুলো বা এবং যাদের হচ্ছে আপনার সিকেডি বলে, ক্রনিক কিডনি ডিজিজ, যেগুলো স্টেজ 4 থেকে 5-এ থাকে, প্লাস যাদের কার্ডিওভাস্কুলার মানে হার্টে বাইপাস করা বা স্টান্টিং করা, মানে রিং করানো হয়েছে। তো এই জাতীয় পেশেন্টদের ক্ষেত্রে রোজা যতটুকু অ্যাভয়েড মানে না রাখাটাই ভালো। আমাদের ধর্মমতে যারা হচ্ছে স্কলার আছে, ইসলামিক স্কলার, তারা ভালো জানবে। সো সেক্ষেত্রে ইসলামও হচ্ছে আপনার এই জিনিসটা হচ্ছে রোজা একদম করতে হবে এরকম বাধ্যবাধকতা নাই, আমার জ্ঞানের সীমাবদ্ধতা থাকতে পারে। সো যারা সিকিডির পেশেন্ট স্টেজ 3-4, যাদের হচ্ছে ইনসুলিন হচ্ছে আপনার আনকন্ট্রোলেবল ডায়াবেটিস বা বিশেষ করে টাইপ 1 ডায়াবেটিস যাদের, ঠিক আছে? এবং যারা হচ্ছে রিসেন্টলি আপনার লাস্ট ৩ মাসে যাদের হচ্ছে আপনার ডায়াবেটিক কিটোসিডোসিস, আপনার আরেকটা জিনিস মনে রাখতে হবে ডায়াবেটিসের ক্ষেত্রে আপনার সবচেয়ে বেশি মানে ইমার্জেন্সি কন্ডিশনে দুইটা, যেটা ডায়াবেটিক কিটোসিডোসিস আর একটা হচ্ছে হাইপারোসমোলার হাইপারগ্লাইসেমিক স্টেট বা নন কিটোটিক কমা বলে যেটাকে বলা হয়। সো এই দুইটা হচ্ছে খুবই মানে সিভিয়ার কন্ডিশন। সো এই কন্ডিশনগুলো অ্যাভয়েড করতে গেলে আমাদের অবশ্যই আপনার এই মানে সিকেডি আছে কিনা, কার্ডিওভাস্কুলার রিস্ক আছে কিনা, হ্যাঁ, এই জিনিসগুলো করতে হবে। আবার কিছু কিছু পেশেন্টের যাদের হচ্ছে আপনার হাইপারগ্লাইসেমিক আনঅ্যাওয়ারনেস যেটাকে বলে, মানে যাদের অটো ইমিউনো আপনার হচ্ছে নিউরোপ্যাথি ডেভেলপ করে, তো তার যে সুগার লেভেল বাড়তেছে বা সেটার সাইন বা চিহ্ন সে বুঝতেই পারে না। তো সেটা একটা রিজন। এই টাইপ পেশেন্টদের ক্ষেত্রে আপনার হচ্ছে একদমই মানে রোজা রাখাটা বাধ্যবাধকতা নাই, তাদের ক্ষেত্রে মানে ওষুধ অ্যাজ ইউজুয়াল নর্মাল মানে রোজার আগে যেরকম নিত সেভাবেই, যদি তারা রোজা না রাখে সেক্ষেত্রে। আবার কিছুটা আরেকটা জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, যারা হচ্ছে প্রেগনেন্সি ওমেন, প্রেগনেন্সি ইন্ডিউস ডায়াবেটিস যেটা, তো কিছু কিছু আছে আপনার হচ্ছে ম্যাটফর্মিন ওরাল ট্যাবলেটে যেটা হচ্ছে কন্ট্রোল হয়ে যায়। সো তারা প্রপার নিউট্রিশন মেনটেন করতে পারলে রাখতে পারবে।
আর আদারওয়াইজ যদি তাদের ইনসুলিন যারা হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট, তো তাদের ক্ষেত্রে হচ্ছে আসলে হচ্ছে এই ক্ষেত্রে প্রপার নিউট্রিশন মেনটেন করাটা টাফ, এবং ইনসুলিনের ডোজটাও প্রেগনেন্ট মহিলার ক্ষেত্রে একটু সো তাদের ক্ষেত্রে আপনার তারা হচ্ছে রোজার জিনিসটা চাইলে অ্যাভয়েড করতে পারে, সেটা অ্যাকর্ডিং টু দ্য আমাদের ইসলামিক ধর্মমতে বাধ্যবাধকতা নেই। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের এটা টার্গেট রাখতে হবে, মানে আমরা সারাদিন যে যদি 12 থেকে 13 ঘন্টা রোজা রাখতেছি, হাইপোগ্লাইসিমিয়া মানে সুগার লেভেল, ব্লাডের সুগার লেভেল ফল করতে পারে। কিছু কিছু সাইন সিমটম আছে, যেমন হচ্ছে মাথা ঘুরাচ্ছে, হ্যাঁ, পড়ে যাচ্ছে, ডিজিনেস হচ্ছে, চোখে ঝাপসা দেখছে, বলে যে সরিষা ফুলের মতো দেখতেছে, প্রচুর পরিমাণে সোয়েটিং হয়, ঘামতেছে, এই জাতীয় প্রবলেম হলে তাহলে সাথে সাথে আমাদের যারা ডায়াবেটিস তাদের অবশ্যই আপনার গ্লুকোমিটার থাকে, গ্লুকোমিটার স্ট্রিপে অবশ্যই তার মানে অন্য সময় সে যেমন 3 বেলায় 2 বার করে খালি পেটে এবং 2 ঘন্টা পর 6 বার মাপতো, অ্যাটলিস্ট এই টাইমে অ্যাটলিস্ট 3 বার হলেও যেন তার মাপা উচিত, এবং যেন তার হচ্ছে ডোজটা তার ঠিকঠাক মতো এই ফাস্টিংয়ের সাথে রেসপন্স করতেছে কিনা এবং ঠিক আছে কিনা। যদি খুব বেশি কমে যায়, যেমন আমরা ডাক্তাররা ভয় পাই যদি তার হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া যদি 3.8 মিলিমোল/লিটারের নিচের দিকে চলে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই তাকে ওরালি মিষ্টি জাতীয় খাবার, কিন্তু তার সুগারটা আপ করানো যায়। অ্যাজ ওয়েল এস আপনার হচ্ছে আমরা যখন হচ্ছে ইফতারের পর মানে একদম ভরা পেটে ধুমসে খাইতে থাকি, বিশেষ করে আপনার পেঁয়াজু, ভোট, তারপর হচ্ছে যাদের হচ্ছে চিনি ছাড়া, রুহ আফজা ছাড়া, চিনি ছাড়া শরবত তাদের মুখে মিষ্টিই লাগে না, হ্যাঁ, আছে বাঙালি এরকম চিনি ছাড়া শরবত খেতে পারে না, তাদের ক্ষেত্রে দেখে সুগার একদম মানে সাডেনলি সারাদিন খাচ্ছে না, হঠাৎ করে গ্লাইসেমিক ওভারলোড হওয়ার কারণে সুগার মানে করে একদম পিকে চলে যায়, সেক্ষেত্রে হাইপারগ্লাইসেমি হওয়ার চান্স থাকে। তো সেক্ষেত্রে সেই জিনিসগুলো অ্যাভয়েড করার জন্য আমরা একেবারে বেশি খাবো না, ফাইবার জাতীয় খাবার, পুরো ব্যালেন্স ডায়েট খাবার খাবো, এবং গ্যাপে গ্যাপে খাবো, সময় নিয়ে খাবো। সো আর আমরা দেখা গেছে বা ইনসুলিনের ডোজ অ্যাডজাস্টমেন্টের ব্যাপার থাকে, কারণ কেউ কেউ আমরা দেখা গেছে, তবে আমরা চেষ্টা করবো বেজাল ইনসুলিনটা এই রমজান মাসে দেওয়ার, যেটাতে হাইপোগ্লাইসেমিয়া কম হয়। আর কিছু কিছু ড্রাগস আছে আপনার, যেমন হচ্ছে ইনসুলিন, তারপর হচ্ছে আপনার সালফোনাইল ইউরিয়া, তারপর হচ্ছে ম্যাগলিটিনাইট, এগুলো হচ্ছে প্রচুর পরিমাণে হাইপোগ্লাইসেমিয়া করে। তো আমরা সেক্ষেত্রে চেষ্টা করি যেগুলো হচ্ছে ইউগ্লাইসেমিক ড্রাগ, হ্যাঁ, যারা আপনার হচ্ছে GLP-1 অ্যাগোনিস্ট, তারপর হচ্ছে আপনার থায়াজোলিডাইন্ডিয়ন, SGL2 ইনহিবিটর, তারপর হচ্ছে আপনার DPP-4 ইনহিবিটর, এই জাতীয় ড্রাগসগুলো আমরা প্রেসক্রাইব করে ট্রাই করি। মানে ডায়াবেটিসের আপনার হাজার হাজার ড্রাগস, এখানে হচ্ছে আপনার জাস্ট এটা অ্যাকর্ডিং টু দ্য পেশেন্ট, অ্যাকর্ডিং টু দ্য কজ, অ্যাকর্ডিং টু দ্য কমপ্লিকেশনস আপনার হচ্ছে এটা ডিসাইড করতে হবে, এবং এই ডিসাইড অবশ্যই একজন MBBS পাশকৃত রেজিস্টার্ড চিকিৎসক এবং হচ্ছে আপনার বিশেষজ্ঞ চিকিৎসক কর্তৃক আপনার এটাকে নির্ধারিত করতে হবে। আদারওয়াইজ ওই ফার্মেসির কে কী বললো, কোন স্কোয়াক বা স্যাকমো কী বললো, সেই অনুযায়ী আপনি আপনার এই ডায়াবেটিসের মতো একটা সেন্সিটিভ ইস্যু কখনই আপনি ডিসিশন নেবেন না, তাতে মৃত্যু ঝুঁকি হওয়ার পর্যন্ত মৃত্যু ঝুঁকির রিস্ক থাকে, এবং মানুষ মারা পর্যন্ত যায়। আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি, আমার ইন্টার্ন লাইফে এক মহিলা আপনার হচ্ছে জাস্ট হচ্ছে 10 বছর যে ইনসুলিন নেয়, অথচ সে যে ইনসুলিন নেয় সে তার ছেলে বা তার মেয়ে আপনার প্রপারলি জানেই না কীভাবে দিতে হয়। তো রাতের বেলা হচ্ছে আলটিমেটলি ইনসুলিন শেষ হয়ে গেছে, তার প্রপারলি দিতে হয় নাই, সকালবেলা আলটিমেটলি আপনার মিসড ইনসুলিনের কারণে এবং হচ্ছে আপনার হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাওয়ার কারণে রাতের বেলাতে সে ঘুমের মধ্যে মারা গেছে। সো এটা না মানে জাস্ট না দিতে পারার জন্য। সো আপনার ইনসুলিন শেষ হয়ে গেলে আগে থেকেই 2 দিন বা 3 দিন আগে থেকেই আপনি আপনার বাসায় যিনি হচ্ছে বা গার্ডিয়ান থাকে তাকে প্রপারলি ইনফর্ম করবেন, এবং অবশ্যই বাসায় মিনিমাম 2 থেকে 3 জন যেন অ্যাটলিস্ট জানা লোক থাকে, যেন সে ইনসুলিন দিতে পারে প্রপারলি। কারণ আমরা নর্মালি অ্যাবডোমিনাল ওয়াল বা পেটের উপরে, হ্যাঁ, ওটাই আইডিয়ালি আমরা দিতে থাকি। তারপর লিপোডিস্ট্রফিক কিছু কন্ডিশন থাকে, চেঞ্জ থাকে, সেক্ষেত্রে যদি হয় হাতে বা হচ্ছে আপনার থাইতে, ওটা পেশেন্টের কন্ডিশন ওয়াইজ আমরা ডিসিশন নিই। সো ফাস্টিংয়ের এত কিছু বলার একটাই কারণ আমাদের, কারণ ফাস্টিংয়ের সব মানে মানে এত পজিটিভ সাইড, যেমন আমাদের রোজা রাখার কারণে আমাদের সুগার লেভেল, বডি হচ্ছে আপনার মানে অটোফেজি, মানে আমাদের খারাপ সেলগুলোকে ড্যামেজ করে দেয়, মানে আল্লাহ তাআলা এটার রহমত। প্লাস হচ্ছে আপনার আমাদের হেলথ ফাংশনিংটা পজিটিভ ওয়েতে, মানে আপনার হচ্ছে একটা রিদমে কাজ করে, সুগার, কোলেস্টেরল, প্লাস হচ্ছে আপনার বিভিন্ন ধরনের খারাপ ইয়েগুলা, ওগুলো হচ্ছে আপনার মেন্টাল হেলথ কন্ডিশন, ওয়েট লস, মানে আপনার ওবেসিটি, এই জিনিসগুলো হচ্ছে কন্ট্রোলে চলে আসে। তবে একটাই নেগেটিভ সাইড বা একটাই আমাদের সাবকনশিয়াস মাইন্ডে রাখতে হবে, দীর্ঘক্ষণ যারা বয়স্ক মানুষ বা দীর্ঘক্ষণ রোজা থাকার কারণে হাইপোগ্লাইসেমিয়া হওয়ার চান্স থাকে, এবং ইফতারের পর ওভার খেয়ে ফেলার কারণে সেখানে হাইপারগ্লাইসেমিয়া হয়ে যাওয়ার একটা চান্স থাকে। তো এই জিনিসগুলো যদি আমরা খেয়াল রাখতে পারি, ইনশাল্লাহ মোটামুটি আশা করি আমরা হচ্ছে মোটামুটি এই রমজান মাসটা ভালো মতো সুন্দরভাবে কাটিয়ে দিতে পারবো, এবং ডায়াবেটিসটা আমরা প্রপার কন্ট্রোলে নিয়ে আসবো। অবশ্যই আপনি যেই ডক্টরের কনসালটেশনে আছেন তার এই ওভারঅল একটা মাস যেন আপনি ঠিকঠাক মতো করতে পারেন, ডোজের অ্যাডজাস্টমেন্টের ব্যাপার থাকে, ওষুধ চেঞ্জ করার ব্যাপার থাকে, এই জিনিসটা আপনি চেঞ্জ করে নেবেন, তাহলে আপনার রমজান মাসটা আপনি খুব সুন্দরভাবে কাটাতে পারবেন। অ্যাজ ওয়েল এস আপনি হচ্ছে জাস্ট একটা হেলদি, একটা ব্যালেন্সড ওয়েতে হচ্ছে রোজা রেখে মোটামুটি প্রবলেম ছাড়া তারাবি, নামাজ, রোজা সব কিছু মেনটেন করতে পারবেন ইনশাল্লাহ। আশা করি সবার ভালো রমজান মাস ভালো কাটুক, সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।